শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বগুড়ায় নীল সাগর এক্সপ্রেস লাইনচ্যুত, আহত 50। ঈদের ছুটিতে 40% হারে বাড়ে সড়কে মৃত্যু, সাবধানতার পরামর্শ। মধ্যপ্রাচ্য যুদ্ধে সারের ভবিষ্যৎ সরবরাহে শঙ্কা, বিকল্প খুঁজছে সরকার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন রক্তস্নাত মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 18ই মার্চ 1971 বৃহস্পতিবার। অসহযোগ আন্দোলনের সপ্তদশ দিবসে সাধারণ মানুষ সরকারি বেসরকারি ভবনের শীর্ষে কালো পতাকা উড়িয়ে অফিস আদালতে অনুপস্থিত ঘোষিত সংগ্রামের কর্মসূচিকে সফল করে তোলেন। আগের দিন খজনের সামরিক আইন প্রশাসক যে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ। মুজিব ইহাইয়া পরবর্তী বৈঠকের কোনো সময় নির্ধারণ না হওয়ায় জনগণ আলোচনার নাটক ইয়াহিয়ার আন্দোলন স্তিমিতকরণের কৌশল হিসেবেই ধরে নেয়। ভোর থেকে রাত পর্যন্ত উৎসুক জনতা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধুর বাসভবনে অবস্থান করতে থাকে এবং স্লোগান তোলে, গোলটেবিল না রাজপথ, রাজপথ রাজপথ, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। এদিন বিপুল সংখ্যক দেশি বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুর বাসভবনে এসে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বিদেশি এক সাংবাদিক পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে আরও সৈন্য আনা হচ্ছে জানিয়ে এই সম্পর্কে বঙ্গবন্ধু কিছু জানেন কিনা জানতে চান। জবাবে বঙ্গবন্ধু বলেন, আমার দেশের মাটিতে যা কিছু ঘটছে তার সব খবরই আমি রাখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ন্যাপ ওয়ালি প্রধান ওয়ালি খান 1 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। তাদের সঙ্গে বৈঠকে পাকিস্তান ন্যাপের সভাপতি গাউস বক্স বেজেঞ্জও উপস্থিত ছিলেন। রাতে সরকারিভাবে ঘোষণা করা হয়, পরদিন সকাল 11টায় প্রেসিডেন্ট হাউসে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান ও আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের মধ্যে বর্তমান রাজনৈতিক সংকট সম্পর্কে 3য় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর সদস্যরা তেজগাঁওয়ে ও মহাখালীতে শ্রমিকদের ট্রাকে হামলা চালায়। সৈন্যরা এই 2 স্থানে নিরস্ত্র আরোহীদের নির্মমভাবে প্রহার করে এবং তাদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসব ঘটনায় নগরীতে জনসাধারণের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শ্রমিকদের উপরে সেনাবাহিনীর হামলায় রাতে প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির উপনেতা সৈয়দ নজরুল ইসলাম সংবাদপত্রে দেয়া বিবৃতিতে বলেন, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, নিরস্ত্র মানুষের উপর উস্কানিমূলক আচরণ তা যে মহলেই হোক না কেন আমরা আর সহ্য করব না। এর ফলাফলের দায়িত্ব উস্কানিদাতাদের সম্পূর্ণভাবে বহন করতে হবে। পূর্ব পাকিস্তানের জন্য খাদ্যশস্যবাহী ইরনা এলিজাবেথ নামের একটি জাহাজের গতিপথ বদল করে চট্টগ্রাম থেকে করাচি নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামে সেনাবাহিনীর সাম্প্রতিক গুলিবর্ষণ ও অন্যান্য ঘটনা সম্পর্কে সরেজমিন তদন্তের জন্য বঙ্গবন্ধুর নির্দেশে 3 সদস্যের একটি তদন্ত দল ঢাকা থেকে চট্টগ্রাম যান। ঢাকায় বিমান বাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিকরা স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে সংগ্রাম কমিটি গঠন করেন। তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নেন, সর্বশক্তি ও সম্পদ নিয়োগ করে বঙ্গবন্ধুর নির্দেশে যে কোনো ত্যাগ স্বীকারেন। করাচিতে এক সাংবাদিক সম্মেলনে পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া শাসনতান্ত্রিক প্রশ্নে আলোচনার জন্য ঢাকায় আসার যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এ প্রসঙ্গে ভুট্টো বলেন, ঢাকা যাওয়ার ব্যাপারে তিনি প্রেসিডেন্টের কাছে কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন, কিন্তু তিনি তার কোনো জবাব না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বগুড়ার আদমদিঘিতে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার বেলা 2:30টার দিকে সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত 50 জন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার ফলে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্টেশন মাস্টারের মতে রেললাইনে আগে থেকে থাকা ত্রুটির কারণে এই বিপর্যয় ঘটেছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছাতে দেরি হওয়ায় রেল চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানানো হয়েছে। ঈদ মানেই আনন্দ, কিন্তু ঈদ যাত্রায় দুর্ঘটনা যেন আমাদের সেই আনন্দকে ম্লান করে দেয় প্রতি বছর। 18 মার্চ সকালে বগুড়ায় 4 জনের মৃত্যু হয়েছে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে। টাঙ্গাইলের ধনবাড়িতে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা 3 জনের প্রাণহানি হয়েছে। ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সড়কের নির্মম বাস্তবতা। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার সাধারণ সময়ের চেয়ে প্রায় 40% বেড়ে যায়। বিশেষ করে বেপরোয়া গতি ও লাইসেন্সহীন চালকদের কারণে আনন্দযাত্রা নিমিষেই বিষাদে পরিণত হয়। এ সময় কিশোর ও তরুণদের মধ্যে হেলমেটবিহীন ও দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা বাড়ে, যা অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ। সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী গত 3 বছরে ঈদুল ফিতরের 10 দিনে প্রতিদিন গড়ে 30-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার বড় অংশই ছিল মোটরসাইকেল আরোহী। ঢাকার মিরপুরের টেকনিক্যাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জিন্নাত আলী বাঙালিয়ানাকে বলেন, বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার পেছনে অভিভাবকদের অসচেতনতা দায়ী। অভিভাবকদের সচেতনতাই পারে একটি পরিবারকে সারা জীবনের কান্না থেকে বাঁচাতে। একই সঙ্গে ঈদযাত্রায় বড় পরিবহনের চালকদের উচিত ওভারটেকিং পরিহার করা এবং নিয়ম মেনে গাড়ি চালানো। এবারের ঈদ হোক উৎসবের, শোকের নয়। চট্টগ্রামের পটিয়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন পান ব্যবসায়ী মোহন দাস। বাবার বিচ্ছিন্ন হাত আর মুমূর্ষ অবস্থা দেখে পাশে থাকা মেয়ে বৈশাখীর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও তা স্পর্শ করতে পারেনি কিছু তথাকথিত মানুষের হৃদয়। দুর্ঘটনার পর উদ্ধারের বদলে একদল মানুষ মেতে ওঠে লুটপাটে। বৈশাখীর অভিযোগ, অসহায় বাবার পকেট থেকে তারা হাতিয়ে নেয় 50,000 টাকা। এই ঘটনা কেবল একটি চুরি নয়, বরং আমাদের সমাজের চরম মানবিক দেউলিয়াপনার প্রতীক। বিপদে মানুষের পাশে দাঁড়ানো যেখানে পরম ধর্ম, সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়া ব্যক্তির সম্পদ লুটে নেওয়া পৈশাচিকতারই নামান্তর। মোহন দাসের মেয়ের বিলাপ, ওরা আমার মৃত বাপ থেকেও 50,000 টাকা নিয়ে নিল, আমাদের বিবেককে কাঠগড়ায় দাঁড় করায়। সমাজ থেকে কি তবে মানবিকতা চিরতরে হারিয়ে যাচ্ছে? এই প্রশ্ন আজ বড় হয়ে দেখা দিয়েছে। দেশে সারের চাহিদার বড় অংশ মেটে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করে। ইরান যুদ্ধে সেই উৎস অনিশ্চিত হওয়ার মধ্যে 4টি সার কারখানা বন্ধ হলে বিকল্প উৎসের খোঁজে নেমেছে সরকার। বিশ্বের তেল ও গ্যাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হলে ভবিষ্যতের ভাবনায় সরকার এখন বিকল্প হিসেবে মিশর ও চীন থেকে সার আমদানির চিন্তা করছে। তবে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের সার আমদানি ও উৎপাদনের তথ্য এখনই কোনো সংকটের আভাস দিচ্ছে না। চাহিদা অনুযায়ী ইউরিয়াসহ অন্য সারের বেশ কয়েক মাসের পর্যাপ্ত মজুদ থাকার কথা বলেছেন মন্ত্রণালয় দুটির কর্মকর্তা। যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস সাশ্রয়ে 5টি ইউরিয়া সার কারখানা বন্ধ রাখা হলেও চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত এ নিয়ে শঙ্কার কারণ দেখছেন না তারা। কর্মকর্তারা বলছেন, এখন মাঠে বোরো ধান রয়েছে, এ মৌসুমে বোরো চাষের জন্য সারের আর প্রয়োজন পড়বে না। রবি শস্যের ক্ষেত্রেও একই তথ্য খাটে। আলু, পেঁয়াজ সহ অন্য ফসলের বেশিরভাগ উঠে গেছে। এরপর বর্ষা শেষে আমন মৌসুম শুরু হবে, তখন ইউরিয়ার ব্যবহার কম হয়। এর পরের বোরো মৌসুমের জন্য মজুদ বাড়াতে বিকল্প উৎস থেকে আমদানি করতে কাজ শুরু করেছে সরকার। ইরান যুদ্ধের আঁচ লেগেছে লেবাননেও। ইসরায়েল দেশটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে। এমন যুদ্ধ পরিস্থিতিতে শত শত বাংলাদেশি অভিবাসী কর্মী সেখানে কাজ ও বাসস্থান হারিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে অনেক বাংলাদেশি এখন বৃষ্টি আর ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই নারী। কেউ কেউ যে প্রতিষ্ঠানে কাজ করতেন তা বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাকি পড়েছে বেতন, হাতে নেই কাজ, তার উপর আছে মিসাইল কিংবা বিমান হামলার ভয়। যুদ্ধবিধ্বস্ত লেবাননে বর্তমানে প্রায় 1 লাখ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের অনেকে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে কাজ করেন।
আর ইসরায়েল মূলত এই অঞ্চলেই হামলা চালাচ্ছে। তাই অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরে গেছেন কয়েক হাজার বাংলাদেশি। তবে অর্থ আর আশ্রয়ের অভাবে তাদের দিন কাটছে খোলা মাঠে কিংবা রাস্তায়। অন্যদিকে রয়েছে হামলায় মৃত্যুর ঝুঁকি। নিজের দরাজ কণ্ঠস্বরের জন্য জনপ্রিয় ছিলেন অভিনেতা শামস। তিনি মারা গেলেন তুলনামূলক কম বয়সেই। বেশ অনেকদিন টেলিভিশন বা সিনেমায় নিয়মিত না হলেও 90 দশকে তার তুমুল জনপ্রিয়তা ছিল। এই অভিনেতাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। দর্শক, এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। বিশ্বব্যাংক গত এক দশকে বাংলাদেশের শ্রমবাজারে প্রবেশ করা প্রায় অর্ধেক তরুণ কোনো কাজ পাননি বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। 3 দিনের ঢাকা সফর শেষে এক বিবৃতিতে তিনি জানান, গত 10 বছরে 1,40,00,000 তরুণ শ্রমবাজারে এলেও কর্মসংস্থান হয়েছে মাত্র 87 লাখের। বিশেষ করে তরুণীদের জন্য পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং। জোহানেস জাট কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে সরকারকে দ্রুত সামষ্টিক অর্থনৈতিক সংস্কারের পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, বিশ্বব্যাংক বাংলাদেশে কর্মসংস্থান ও মানব সম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ পর্যন্ত $46 বিলিয়নেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ টেবিলের 2-এ থাকার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার কিংস অ্যারেনায় পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে অনুশীলন শুরু করেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। দলে যোগ দিয়েছেন সমিত সোম এবং আগামী 22 মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী। মিডফিল্ডার শেখ মোরসালিন জানান, ভারত ও হংকংয়ের মাঠে ড্র করায় দল আত্মবিশ্বাসী। সিঙ্গাপুরকে হারাতে পারলে এবং হংকং ভারতের কাছে হারলে বাংলাদেশের দ্বিতীয় হওয়ার সুযোগ থাকবে। মূল লড়াইয়ের আগে 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দল। বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হল। ধন্যবাদ।